পহেলগাম কাণ্ডের পর ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মাঝে সুযোগ খুঁজছে বাংলাদেশ। বিডিআর কমিশনার আলম ফজলুর রহমানের একটি পোস্ট সামনে এসেছে, যেখানে বাংলাদেশের একটি ভয়াবহ প্ল্যানের বিষয় প্রকাশ্যে। পোস্টে আলম ফজলুর রহমান লিখছেন, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। আলম ফজলুর রহমানের এই পোস্ট প্রকাশ্যে আসার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে। শুনে নেওয়া যাক এই বিষয়ে কি বলছেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী। মেজর জেনারেল ফজলুর রহমান এখন বিডিআর কমিশনের এটা একটা ফাসাদ সামনে রেখেছে এই সরকারের, এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে। কিন্তু প্রধান হচ্ছে সমস্ত পলিসি ডিসিশন যেগুলো হয়, সমস্ত পলিসি ডিসিশন বাংলাদেশের যেগুলো হয়, যেটা এই অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসকে দিচ্ছে, এই ভদ্রলোক কিন্তু কমপ্লিট অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। যেহেতু ওনার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে, উনি রংপুর ডিভিশনে উনি জিওসি ছিলেন, উনি আর্মি হেডকোয়ার্টারে ছিলেন। তো এই ভদ্রলোকের সঙ্গে আবার আইএসআই এর একটা সক্ষতা আছে, যোগ আছে। এই সবগুলো যদি আমরা অ্যাড করি, এই ডট গুলোকে যদি অ্যাড করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কথাটা উনি এই সময় বলছেন, যখন ভারত এবং পাকিস্তান আইবল টু আইবল কন্ট্যাক্ট, লাইন অফ কন্ট্রোল এবং ইন্টারন্যাশনাল বর্ডারে, যেখানে দুটো দেশের সামরিক বাহিনী এখন অপারেশন অ্যালার্ট, এবং যখন তখন এনি মোমেন্ট একটা কিছু হতে পারে বলে এরকম কথা দুদেশেই চলছে। সেই সময় আমরা বাংলাদেশকেও দেখেছি, বাংলাদেশ বারবার বলছে আইএসআই এবং পাকিস্তান সামরিক বাহিনীকে, যে কখনো বলছে আমাদের যে এয়ার স্পেস সেটা আমরা ইউজ করতে দিতে পারি, আমরা বাংলাদেশের স্থল, আমাদের বাংলাদেশের ল্যান্ড, এটা আমরা আপনাদের ইউজ করতে দিতে পারি। এমন কথা আবার বলছে এই ভদ্রলোক ফজলুর রহমান, ও বলছে চীনকে ডেকে আনতে পারি, চীনের সঙ্গে সামরিক বাহিনীর একটা এক্সারসাইজ করি, যাতে এই সময় যখন একটা নর্দার্ন কমান্ড এবং ওয়েস্টার্ন কমান্ড, ভারতের সঙ্গে পাকিস্তানের একটা আইবল টু আইবল কন্ট্যাক্ট, এই সময় আমরা 7খানা এই পূর্বাঞ্চলে 7 সিস্টারের উপর অ্যাটাক করে আমরা নিয়ে নিতে পারি। এই যাদের চিন্তাধারা, মানে ফজলুর রহমানকে একটি লোক না, এই ফজলুর রহমানের মাইন্ডসেট এটা পুরো মোহাম্মদ ইউনূসের মাইন্ডসেট। তো যে এই অন্তর্বর্তী সরকার লিড করছে, তার মাইন্ডসেট হচ্ছে প্রথম দিন থেকে 5ই অগস্টের পর থেকে, যেদিন থেকে উনি এলেন এবং যেদিন থেকে এই জিনিসগুলো পরিষ্কার হলো, কুয়াশা সরে গেল, এই মেঘটা সরে গেল, তাদের একমাত্র অবজেক্টিভ হচ্ছে ভারত বিদ্বেষ এবং ভারতের বিরুদ্ধে সমস্ত কারবাই, সেটা জঙ্গি সংগঠনের মাধ্যমে হোক, ওটা মৌলবাদী সংগঠনের মাধ্যমে হোক, অথবা এই গণমাধ্যমে ভারতের বিরুদ্ধে কথা বলা। তাদের প্রাক্তন সামরিক বাহিনীর যারা আছেন, তাদের লোক, তাদের মন্ত্রী মানে যাদের উপদেষ্টা অ্যাডভাইজার যারা আছে, তারা প্রত্যেকে ভারত বিরোধী কথাবার্তা। এটা কিন্তু আমরা বিগত 8-9 মাস শুনতে পেরেছি। এবং আর কি দেখেছি, আইএসআই কে রেড কার্পেট দিয়ে পাকিস্তানকে 53 বছর আবার বাংলাদেশে ঢোকানো, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ভিসা রেজিম যেটা আছে ওটাকে রিল্যাক্সেশন করা, চট্টগ্রামে জাহাজ, ওই বন্দরে 3টে জাহাজ নিয়ে আসা, একটা নভেম্বরে, একটা জানুয়ারি এন্ড, ফেব্রুয়ারি বিগিনিং এ, আর একটা মার্চে। এই জাহাজে কি এসছে, কি রিসোর্স এসছে, এবং আইএসআই কি পাঠাচ্ছে বাংলাদেশে, কাদের জন্য পাঠাচ্ছে আমরা জানি। রোহিঙ্গাদের যেখানে ক্যাম্প চট্টগ্রামে, সেখানে আইএসআই অলরেডি একটা টিম পাঠিয়ে দিচ্ছে, তাদের ট্রেনিং দিচ্ছে লাস্ট 7-8 মাস। আপনি জানলে আরো, মানে আপনার দর্শককে আমি জানাতে চাই, সিলেটে যেখানে কমান্ডো স্কুল আছে, সেখানে একটা অলরেডি, মানে বাংলাদেশ সামরিক বাহিনীর কমান্ডো স্কুল, সেখানে অলরেডি একটা ঘর নিয়ে অফিস খুলে ফেলেছে এই আইএসআই। তো এই জিনিসগুলো ঠিক এই জায়গা থেকেই আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে কোন কোন জায়গায়, আপনি রংপুরের কথা উল্লেখ করলেন, কোন কোন জায়গায় বাংলাদেশি আর্মিকে সেখানে মোবিলাইজ করা হয়েছে, আপনার কাছে কি ইনফরমেশন আছে, কোন কোন জায়গাগুলো স্পেসিফিক ভাবে আমরা আজ তাক বাংলা দর্শকদের কাছে সেগুলো তুলে ধরব। বাংলাদেশ আর্মিকে এই যখন আমাদের ওয়েস্টার্ন এবং নর্দার্ন কমান্ডে যখন অপারেশন অ্যালার্ট, একইভাবে
আমরা যখন ইস্টার্ন কমান্ডো আমাদের কিন্তু অফ অ্যালার্ট, এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা ইস্টার্ন কমান্ড এমনি বসে দেখছি। ইস্টার্ন কমান্ডেও আমরা অফ অ্যালার্ট। ইস্টার্ন কমান্ড আমাদের ভারতীয় সামরিক বাহিনীর যে কিভাবে আছে পুরোটা আমি না বললেও কিছুটা বলবো, যাতে বুঝতে পারবে সাধারণ দর্শক এবং বাংলাদেশ থেকে যারা দেখছে ভারত কিভাবে চপটাঘাত একটা গালে কিরকম ভাবে বাংলাদেশকে চড় মারতে পারে। যে বাংলাদেশকে পূর্ব পাকিস্তানকে টুকরো করে দিয়ে বাংলাদেশের জন্ম দিল, যে বাংলাদেশের মুক্তি বাহিনীকে ট্রেনিং দিল, সেই বাবাকে বলছে যে 7খানা পূর্বাঞ্চলে নিয়ে নেবো হচ্ছে 7খানা রাজ্য। আমার মনে হয় মঙ্গরিলাল থেকেও এই ইউনিস বেশি স্বপ্ন দেখছে। তবে এখন যেগুলো মুভমেন্ট করেছে বাংলাদেশের সামরিক বাহিনী, বিশেষ করে আর্মি যেগুলো করেছে, এটা 24th ইনফ্যান্ট্রি ডিভিশন, এটা চট্টগ্রামে আছে। এর মধ্যে কিছু রেজিমেন্টস এবং ইনফ্যান্ট্রি ডিভিশন ইউনিট মোবিলাইজ হয়েছে। তার মধ্যে 15th বেঙ্গল ক্যাভেলরি রেজিমেন্ট, এটা ওদের একটা ট্যাঙ্ক ডিভিশন, আর্মার ডিভিশন। 15th বেঙ্গল ক্যাভেলরি রেজিমেন্ট, 18th বাংলাদেশ ইনফ্যান্ট্রি, 24th আর্টিলারি ব্রিগেড, যেখানে গোলাগুলি করবে, যেখানে আর্টিলারি গানস থাকে। 69 ইনফ্যান্ট্রি ব্রিগেড, 203 ইনফ্যান্ট্রি ব্রিগেড, আর রাঙামাটিতে যেটা আছে 305 ইনফ্যান্ট্রি। তো আপনাদের যে মুভমেন্ট হচ্ছে, আমরা যদি পাকিস্তানের কমপ্লিট আর্মির মুভমেন্ট, এয়ারফোর্সের মুভমেন্ট এবং জাহাজের মুভমেন্ট, নেভির মুভমেন্ট আমরা যদি দেখতে জানি এবং পুঙ্খানুপুঙ্খভাবে জানি, আপনাদের তো এইটুকুনি দেশ, 10 টাকা রসগোল্লার থেকেও ছোট রসগোল্লার মতন দেশ, সেখানে মুভমেন্ট হাঁচি মারলে কি মুভমেন্ট হয় আমরা জানতে পারি। তার সঙ্গে ওদের মুভমেন্ট হচ্ছে রংপুর ডিভিশন, রংপুর ডিভিশনেও এদের মুভমেন্ট হয়েছে, যেটা একদম শিলিগুড়ি করিডোরের পাশে, চিকেন নেক যেটাকে বলি, তার পাশে মুভমেন্ট হয়েছে। 7th হর্স রেজিমেন্ট, 66 আর্টিলারি ব্রিগেড, 34th বাংলাদেশ ইনফ্যান্ট্রি অ্যান্ড 72 ইনফ্যান্ট্রি ব্রিগেড রংপুর অ্যান্ড 22 ইনফ্যান্ট্রি ব্রিগেড। এগুলোর মুভমেন্ট অপারেশন অ্যালার্ট বলেছে, দে আর অন স্ট্যান্ড টু। কিছু ইউনিট মুভ করেছে, ওদের স্পেশালাইজ ইউনিট গুলো রংপুরে এই শিলিগুড়ির করিডোরের পাশে রাখা হয়েছে। তো ওদের যে অরব্যাট, এই অরব্যাটটা আমি বলে দিলাম চট্টগ্রাম এবং রংপুরে যে ওদের ক্যান্ট আছে, সেখান থেকে অফ মোবিলাইজেশনে কি কি মুভমেন্ট হচ্ছে। আমার মনে হয় আমরা ভাবতাম যে বাংলাদেশের যিনি সামরিক বাহিনীর প্রধান, আর্মির প্রধান, উনি বোধহয় ওয়াকারুজ্জামান, একটু মাথায় বুদ্ধি থাকলেও থাকতে পারে। তবে ওনার যে মতিগতি, এইভাবে মুভমেন্ট যে করাচ্ছে, আমার মনে হয় চায়নার সঙ্গে অথবা পাকিস্তানের সঙ্গে এই যে বুদ্ধি বাংলাদেশ নিয়ে ভারতের বিরুদ্ধে যদি একটা আঘাত হয়, একটা, এর প্রত্যাঘাত কি বাংলাদেশ নিতে পারবে? এটা আমি বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে রাখলাম। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।